দর্শক স্বাগতম জানাচ্ছি ঠিকানা নিউজ বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজ আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের রাজনৈতিক সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। আমরা কথা বলবো, জানবো বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সম্পর্কে, একই সাথে বাংলাদেশে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব কী ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠা লাভ করেছে এ বিষয়ে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, আমরা মানবতার রাজনীতি ভিত্তিক সংগঠন। মানবতার রাষ্ট্রই আমাদের লক্ষ্য, মানবতার দুনিয়াই আমাদের লক্ষ্য। এর ঊর্ধ্বে মানব সত্তা, বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে মানব সত্তাকে পুনরুজ্জীবিত করা ইনসানিয়াত বিপ্লবের মূল আত্মিক লক্ষ্য। তো আমাদের সেই লক্ষ্যে আমরা এখন কাজ করে যাচ্ছি। বর্তমান বাংলাদেশ এবং সারা দুনিয়ায় যে মানবতা বিরোধী দুইটা রাজনীতি কার্যকর আছে, সেই দুইটা রাজনীতি থেকে মানবতাকে রক্ষাই, মানবতা রাষ্ট্র গড়ে তোলাই আমাদের রাজনৈতিক মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা জনমত গঠন এবং এর বিপরীত ধারা থেকে মানুষকে উদ্ধার, রাষ্ট্রকে রক্ষার, ধর্মকে রক্ষার, সব মানুষের অধিকার স্বাধীনতাকে রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। একটু জানবো, সেটা হলো যে আপনারা তো রাজনীতিভাবে নিবন্ধন পেয়েছেন এবং আপনাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের সাথে এখনকার যে রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলাদেশের, সেটা ধর্মভিত্তিক রাজনীতি যারা করছেন, একই সাথে বৈষম্যহীন রাজনীতিও যারা করছেন, এর মধ্যে আসলে আপনাদের পার্থক্যটা কোন জায়গাটায়? আপনারা কোন জায়গাটায় আপনাদেরকে আলাদা করে আপনারা আত্মপ্রকাশ করেছেন, বা আপনারা বিভিন্ন যে আপনাদের যে সদস্য সংগ্রহ যে কার্যক্রম, সেখানে আপনারা কোন বিষয়টি তুলে ধরছেন? ধন্যবাদ আপনাকে। বর্তমানে দুনিয়ায় এবং বাংলাদেশে দুইটা রাজনীতি আছে। একটা ধর্মের নামে রাজনীতি, যে বিভিন্ন ধর্ম রাষ্ট্র করার যে রাজনৈতিক দল ধারা, আর একটা ধারা আছে বস্তুবাদী চেতনার ভিত্তিতে বস্তুবাদী জাতীয়তাবাদী ধারা। তো এই দুইটা ধারাই ধর্মবিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী। এই দুইটা ধারাকে সংক্ষেপে এক গোষ্ঠীবাদী রাজনীতি বলা যায়। তারা কোনো একক ধর্ম বা কোনো একটা মতবাদ বা কোনো একটা জাতির, গোত্রের, সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন, সব মানুষের প্রতিনিধিত্ব করেন না। তো পৃথিবীতে বৈষম্যহীন, বৈষম্যমুক্ত, বৈষম্য থেকে উদ্ধারের জন্য মানবতাকে বিভক্তকারী এবং বিদ্বেষ তৈরিকারী যে রাজনীতি, এই দুইটা রাজনীতি থেকে উদ্ধারের জন্য সব মানুষের প্রতিনিধিত্বশীল একমাত্র রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব। আর যদি কোথাও থাকতো আমরা সেটাকে স্বাগত জানাতাম, কিন্তু আমরা দুঃখের বিষয় যে সব মানুষের প্রতিনিধিত্ব করে, সব মানুষের মানবিক স্বার্থের রক্ষা করে এবং সব মানুষের কল্যাণে সব মানুষ সদস্য হতে পারে এমন কোনো রাজনীতি বা রাজনৈতিক দল আমরা নিকট ইতিহাসে দুনিয়াতে দেখি নেই। তো এখনও যারা বৈষম্য বিরোধী বলছেন, তারাও আসলে কোনো না কোনো গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন। তাদের রাজনীতির ভিত্তিটা হচ্ছে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি। অথচ জাতীয়তাবাদ হচ্ছে মানুষে বিভেদ, বৈষম্য সৃষ্টি করে। ভাষাগত জাতীয়তাবাদের মাধ্যমে ভাষাগত বৈষম্য, রাষ্ট্রীয় জাতীয়তাবাদের মাধ্যমে রাষ্ট্রগত বৈষম্য, বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, বর্ণগত জাতীয়তাবাদের মাধ্যমে মানুষে বিভেদ বৈষম্য, লিঙ্গগত জাতীয়তাবাদের মাধ্যমে মানুষে বিভেদ বৈষম্য। এভাবে এই বৈষম্যের মূলেই আছে বস্তুবাদী জাতীয়তাবাদ এবং ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ। ধর্ম এগুলো শিক্ষা দেয় নাই। প্রকৃত ধর্ম স্রষ্টার নামে স্রষ্টার আলোকে আত্মপরিচয়। প্রকৃত ধর্ম হচ্ছে স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার রাসূলের ভালোবাসায়, সব মানুষকে ভালোবাসা, সব মানুষের কল্যাণ সাধন করা। কিন্তু এখন ধর্মের শিক্ষার বিপরীতে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী অপরাজনীতিগুলো সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ রূপে আবির্ভূত হয়েছে। ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে এগুলো খুন, সন্ত্রাস, জুলুম এবং ধর্মকে বিকৃত করছে। তো ইনসানিয়াত বিপ্লবের সাথে এই ধর্মবাদী রাজনীতি, আসলে ধর্মবাদীও নয়, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী রাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদী বিভেদ বৈষম্যের এই পাশবিক রাজনীতির সম্পূর্ণ বিপরীত এই ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী অপরাজনীতি এবং একক জাতীয়তাবাদী গোষ্ঠীবাদী চেতনাভিত্তিক রাজনীতি থেকে ধর্মকে, জীবনকে, মানবতাকে, রাষ্ট্রকে উদ্ধারের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব কাজ করছে এবং সব মানুষকে এই সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, কল্যাণ অকল্যাণ বুঝিয়ে আবার মানবতার রাজনীতি প্রবর্তন, মানবতার রাষ্ট্র গড়ে তোলা, মানবতার দুনিয়ার গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
একটু জানবো, সেটা হলো যে নতুন বাংলাদেশ, এবং এই নতুন বাংলাদেশে আসলে নতুন করে সবাই সংগঠিত হচ্ছে, রাজনৈতিক দলগুলো হচ্ছে, সরকার নতুন করে সব কিছু চিন্তা ভাবনা করছে। এখানে যেই ধর্মভিত্তিক রাজনীতি যারা করছেন এখন, আগামীতে তারা আসলে ঐক্য করার চেষ্টা করছেন। তো আপনারা তো ধর্মের একটা অংশ নিয়ে আপনারা কাজ করছেন, হয়তো বা ধর্মের তাদের সাথে আপনাদের মত পার্থক্যের জায়গাগুলো কতটুকু সেটা ভেবে চিন্তে করে হয়তো বা তাদের সাথে আপনারা যাবেন কি না, বা এই যখন ঐক্যের বিষয় আসবে তখন আপনাদের অবস্থান কী থাকবে একটু জানবো। জি, ধন্যবাদ আপনাকে। যেহেতু আমাদের মূল বিষয় হচ্ছে ধর্মের মূল শিক্ষা, রাষ্ট্র এক ধর্মের এক জাতির নয়। তাই যারা ধর্মভিত্তিক দল করতে চাচ্ছেন রাষ্ট্রকে এক ধর্মে, তাদের সাথে আমাদের মৌলিক বৈপরীত্য আছে। তারা ধর্মকে কুক্ষিগত করেন, রাষ্ট্রকে জবরদখল করেন এবং তাদের দলীয় মতবাদকে ধর্মের নামে চাপিয়ে দেন। তাই ধর্মভিত্তিক ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী যে সাম্প্রদায়িক রাজনীতি আর বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতির সাথে আমাদের বিপরীত সম্পর্ক। তাই এই দুইটা অপরাজনীতির সাথে আমাদের কখনো ঐক্য জোট হওয়ার কখনো প্রশ্নই আসে না। যেমন আলো আধার বা সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, কল্যাণ অকল্যাণ, জীবন মরণ এক হতে পারে না। তাই এই দুইটা রাজনীতির বিরুদ্ধেই ধর্ম রক্ষা, মানবতা রক্ষা, জীবন রক্ষা, রাষ্ট্র রক্ষার জন্যই আমাদের সংগ্রাম। তাই এই দুইটা রাজনীতি আমাদের সাথে একেবারে মৌলিকভাবে তাত্ত্বিকভাবেই বিপরীত, এবং আমরা তাদেরকে ধর্মের প্রতিনিধিও মনে করি না। তাদেরকে আমরা একদিকে ধর্ম ধ্বংসাত্মক, মানবতার ধ্বংসাত্মক, রাষ্ট্র ধ্বংসাত্মক মনে করি। তাই তাদের সাথে আমাদের কোনো আপসক্য জোট হবে না। আগামী নির্বাচন নিয়ে আপনি কি চিন্তা করছেন, অর্থাৎ আপনাদের এই রাজনৈতিক দলটি কি চিন্তা করছে একটু জানবো। জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে আমরা খুব একটা আশাবাদী হতে পারছি না। তার কয়েকটা কারণ হচ্ছে, নির্বাচন হওয়ার জন্য দেশে একটা অনুকূল নিরাপদ পরিবেশ প্রয়োজন, সেটা নাই এবং সেটা গড়ে তোলারও কোনো অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া সুষ্ঠু, নিরাপদ এবং নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য, সবাই ভোট দিতে পারার জন্য সব দলের রাজনৈতিক অধিকার থাকা প্রয়োজন। সবাই যেন যার যার মত আদর্শ জনগণের কাছে তুলে ধরতে পারে নিরাপদে। কিন্তু বর্তমান সরকার সেটা দিচ্ছে না, আমাদেরকেও দিচ্ছেন না। তো এভাবে বর্তমান যে সরকার আছেন, অন্তর্বর্তী সরকার, তারা পক্ষপাত দুষ্ট, তারা পক্ষপাতহীন নন, তারা দলনিরপেক্ষ নন, তারা সব দলের প্রতি সুবিচার করছেন না। তারা ধর্মের নামে অধর্মগ্রবাদী কিছু দলকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রশ্রয় দিয়ে এগিয়ে নিচ্ছেন। প্রশাসন, পুলিশ প্রশাসন সব কিছুকে ওনারা তাদের সেই যে ধর্মের নামে দলগুলো আছে উগ্রবাদী, সেই দলগুলোর দলীয়করণ করছেন, রাষ্ট্রকে একটা দিকে ঠেলে দিচ্ছেন। তো এভাবে যদি দলনিরপেক্ষ সরকার না হয় এবং দলনিরপেক্ষ স্বাধীন নির্বাচন কমিশন না হয় এবং সমাজে নিরাপদ ভোট দেওয়ার, ভাই বোন সবাই ভোট দেওয়ার পরিবেশ না থাকে, এভাবে যদি নিরাপদে কোনো দল তার মতপথ তুলে ধরতে না পারে, কোনো দলকে যদি তারা কোণঠাসা করে রুদ্ধ করে রাখেন, আবার কোনো দলকে যদি রাষ্ট্রীয় প্রশ্রয় পৃষ্ঠপোষকতা করে থাকেন, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে না। তখন নির্বাচনটা হবে, দেখা যাচ্ছে যে আপাত দৃষ্টিতে ফেয়ার নির্বাচন, কিন্তু সেটা বাস্তবে ফেয়ার নয়, কারণ ফিল্ডে তিনি সব প্লেয়ারকে আসতে দিচ্ছেন না। তো এভাবে পাতানো খেলার মতো যদি নির্বাচন হয়, সেটা আসলে প্রহসনের নির্বাচন। একটু জানতে চাচ্ছি যে বিগত আপনারা তো এই দলটি তো বিগত সরকারের আমলেই আপনারা প্রতিষ্ঠা পেয়েছে, তখন আপনাদের অধিকার বা আপনাদের স্বাধীনতা কতটুকু ছিল? একই সাথে এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কার্যক্রম করছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, সেই সংস্কারের উপর আপনারা কতটুকু ভরসা করতে পারছেন? দুটা জিনিস জানবো। একটা হলো যে বিগত সরকারের আমলে আসলেই আপনারা যে স্বাধীনতার কথা বলছেন, আপনারা যে অধিকারের কথা বলছেন, সেটা কতটুকু রক্ষা হয়েছে? একই সাথে এখনকার সময়ের যেই সংস্কার কার্যক্রম, সেই সংস্কার কার্যক্রমে আপনারা কতটুকু মনে করছেন যে আপনারা এবার অধিকার রক্ষা হবে? এটি একটু ক্লিয়ার করতে চাচ্ছি আমরা। ধন্যবাদ। বিগত সরকারের সময়ও আমাদের কোনো স্বাধীনতা ছিল না, অধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, সুষ্ঠু নির্বাচন ছিল না। আমরা বিগত সরকারের স্বৈরাচারী আচরণের, প্রশাসনের, নির্বাচনের, গণতন্ত্র হত্যার আমরা প্রতিবাদ করেছি, আমরা সংগ্রাম করেছি আদর্শিকভাবে, এবং আমরা এমনকি এই
নির্বাচন কমিশনে গিয়ে আমাদের মহাসচিব কথা বলেছেন, দাবি দিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য 2টা প্রস্তাব দিয়েছিলেন যে সংসদ ভেঙে নির্বাচন দেওয়া হোক এবং গুন্ডাতান্ত্রিক পরিবেশ থেকে মুক্তির জন্য ভাই বোন সবাই নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারার, ভোট দেওয়ার সুবিধার্থে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচন দেওয়া হোক। সেটা সরকার শুনেন নাই। আমরা সরারদি ময়দানে এই লক্ষ্যে জনসভা করেছিলাম, সরকার শুনেন নাই, নির্বাচন কমিশন শুনে নাই। এরপর আমরা হাইকোর্টে রিট করি, হাইকোর্টের সেটা অপারগতা প্রকাশ করেন। তারপর আমরা সুপ্রিম কোর্টে সেটার জন্য রিট করি। সুপ্রিম কোর্টও তৎকালীন সরকারের আজ্ঞাবহ হিসাবে আমাদের উপর অবিচার করেছেন, আমাদের দাবি মানেন নাই। তো আমরা বিগত সরকারের আমলেও আসলে রুদ্ধ ছিলাম, আমরা আমাদের স্বাধীনতা অধিকার পাই নাই, তাই আমরা তাদের অধীনে নির্বাচনও বয়কট করেছি। আর আমরা এখনও যা দেখতে পাচ্ছি, সরকার পরিবর্তন হয়েছে, ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু এক স্বৈরতন্ত্র থেকে আরেক স্বৈরতন্ত্রতে আমরা এসে পড়েছি। আমরা তখনও আমাদের অধিকার স্বাধীনতা ছিল না, এখনও আমাদের অধিকার স্বাধীনতা নাই। আমরা এখনও তৎকালীন ক্ষমতাসীন সরকারেরও আমরা ভিকটিম ছিলাম, এখনও বর্তমান ক্ষমতাসীন যে ইন্টারিম সরকার তাদেরও আমরা ভিকটিম। কি ধরনের আপনি ভিকটিম কথা বলছেন? এই কয় তারিখ, 2 তারিখে আমরা প্রেস ক্লাবের সামনে একটা শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করেছিলাম। আমরা পুলিশের অনুমতি নিয়ে কর্তৃপক্ষকে জানিয়ে সব কিছু করেছি, তারা অনুমতি দিয়েছেন। আমাদের এই ভাই বোন সদস্যরাও সেখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পর তারা আমাকে গাড়ি থেকেও নামতে দিচ্ছেন না, তারা আমাকেই গ্রেপ্তারের হুমকি দিলেন এবং ভাই বোনদেরকে গণগ্রেপ্তারের হুমকি দিলেন। এবং এছাড়াও দেখলাম যে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে সহযোগী সমন্বয়ক পরিষদ নামধারা বলছেন যে প্রশাসন আপনাদেরকে অনুমতি দিয়েছে ওখানে অবস্থান নেওয়ার জন্য, সমাবেশ করার জন্য। এরপর আসলে কারা এটা করেছে? বর্তমান সমন্বয়ক চক্র, তাদের কিছু লোক প্রশাসনকে, পুলিশকে, সরকারকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে, ব্যবহার করে তাৎক্ষণিক আমাদের প্রোগ্রাম বন্ধ করে দিয়েছেন এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদেরকে এভাবে প্রোগ্রাম করতে বাধা দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। তাই আমরা আসলে আমাদের নীতি আদর্শ, মানবতার নীতি আদর্শ তুলে ধরতে পারছি না, তাদের দোষ ত্রুটিও আমরা তুলে ধরতে পারছি না। তারা একপক্ষীয়ভাবে বিগত সরকারের মতোই গণতন্ত্র বিরোধী, তাদের আচরণ ফেসিবাদী আচরণ, তাদের আচরণ স্বৈরতান্ত্রিক আচরণ, তাদের আচরণ দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিয়ে গণতন্ত্রকে, মানবাধিকারকে, রাষ্ট্রকে ধ্বংস এবং জবরদখল করা। এখনকার অন্তর্বর্তীকালীন সরকার তো আসলে সব দলের একটি সমান অধিকার নিয়ে সামনে যাচ্ছে, বলছে সবার অধিকার সমান রয়েছে, একই সাথে আগামী নির্বাচন দিয়ে তারা চলে যাবে, এমনটি কিন্তু বলছে। সেটা নির্ধারিত একটি সময়ের পরে, সেটা 1 বছর, 2 বছর বা 3 বছর, যেটাই হোক। তো এই ক্ষেত্রে আপনি কি মনে করছেন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবকে প্রতিরোধ করে এই সরকারের লাভটা কি? যে এই সরকার যেহেতু জঙ্গিবাদের দিকে ঝুঁকে আছেন, এই সরকার জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করতে চাচ্ছেন। আমরা যেহেতু একক ধর্মের নামে জঙ্গিবাদ, উগ্রবাদের বিরুদ্ধে, আমরা যেহেতু জাতীয়তাবাদের বিরুদ্ধে, তাই তারা আমাদেরকে ঠেকিয়ে, আমাদেরকে কোণঠাসা করে, আমাদেরকে রাজনীতি নির্বাচন থেকে দূরে রেখে একপক্ষীয় পাতানো খেলার নির্বাচন করে দেশকে জঙ্গিবাদ, উগ্রবাদের দিকে জবরদখল ঠেলে দিতে চাচ্ছেন। আর না হয় আমাদের সমাবেশ কেন বন্ধ করবেন, আমাদেরকে কেন কাজ করতে বাধা দিবেন, জনগণের কাছে যেতে বাধা দিবেন? আমাদেরকে বিভিন্নভাবে তারা বাধা দিচ্ছেন, হুমকি সৃষ্টি করছেন, আতঙ্ক সৃষ্টি করছেন এবং আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি না। জি, আপনারা তো এর মধ্যে সংবিধান সংস্কারের যে প্রস্তাবনা আপনাদের বিশ্ব ইনসানিয়াতের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেখানে আমি একটু মোটা দাগে শুনতে চাচ্ছি যে সবচেয়ে যেগুলো আসলে অন্যান্য রাজনৈতিক দল থেকে একটু পার্থক্য, আসলে মানুষের সমাজের যারা মানুষ, আপনারা বলছেন যে এখানে নারী পুরুষ সমান, সবার সমান অধিকার, হ্যাঁ, ধর্ম সবার জন্য সমান, এখানে কী ধরনের আপনাদের বক্তব্য রয়েছে, মোটা দাগে একটু শুনবো আমরা। জি, ধন্যবাদ আপনাকে। আসলে ইনসানিয়াত বিপ্লব, মানবতা রাজনীতি, এটা বর্তমান নিকট ইতিহাসে সম্পূর্ণ নতুন রাজনীতি, দুনিয়ার বর্তমান ইতিহাসে সর্বাধুনিক রাজনীতি, মানবতা রাজনীতি, যেটা সব মানুষের অধিকার স্বাধীনতার রক্ষক, সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের মানবিক স্বার্থের পক্ষে কাজ করে, সব মানুষের ধর্ম, বর্ণ, জাতি, গোত্র, মত পথ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার, সমান আত্মমালিকানা, সমান রাষ্ট্রীয় মালিকানা, সমান বিশ্ব নাগরিকত্বের পক্ষে কাজ করে। তো অতএব সেই লক্ষ্য নিয়ে আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছি, যে সংবিধান সংস্কার কমিশন থেকে আমাদেরকে চিঠি দেওয়া হলো আমাদের ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে প্রস্তাব চেয়ে, তাই আমরা বলেছি যে মৌলিক সংস্কার করা প্রয়োজন, রাজনীতির সংস্কার। যে রাজনৈতিক দল হতে হলে সেটা একক ধর্ম নামে হতে পারবে না, একক মতবাদের নামে হতে পারবে না, সেটা সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে। কারণ একক গোষ্ঠীবাদীর
রাজনৈতিক দল হলে রাষ্ট্রই একক গোষ্ঠীবাদী হয়ে যায়, আর একক গোষ্ঠীবাদী রাজনীতির মাধ্যমেই দুনিয়াতে স্বৈরতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, ফ্যাসিবাদ কায়েম হয়, অন্য সব মানুষের অধিকার উৎখাত হয়, একক গোষ্ঠীর রাষ্ট্র হয়ে যায়। তো এই জন্য আমরা রাজনীতির সংস্কার, যে দল আর রাজনৈতিক দল এক নয়, কোনো ধর্ম, মত, পথ, আদর্শের নামে অবশ্যই তারা দল করার সবার অধিকার আছে দুনিয়াতে, এটা মানবাধিকার। কিন্তু রাষ্ট্র যেহেতু সবার, তাই রাজনৈতিক দল হতে হলে রাজনৈতিক দলই যেহেতু রাষ্ট্রকে পরিচালনা করে, সব মানুষের প্রতিনিধিত্বশীল, একক ধর্মভিত্তিক, একক মতবাদ ভিত্তিক, একক জাতিভিত্তিক হতে পারবে না। তাই রাজনীতি জিনিসটাই হতে হবে সার্বজনীন, সব মানুষের অধিকার ভিত্তিক। আর রাজনৈতিক দল হতে হলে সেটা সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক, সব মানুষের কল্যাণে আসতে হবে। কোনো ধর্মের বিরুদ্ধে, কোনো মতবাদের বিরুদ্ধে, কোনো জাতির বিরুদ্ধে হতে পারবে না, কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না, কোনো কিছু নিষিদ্ধ করতে পারবে না। মানুষ হিসেবে সবার সমান অধিকার থাকবে, সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ থাকবে, রাষ্ট্রের সহায় সম্পদ সবাই পাবেন, রাষ্ট্র এক গোষ্ঠীবাদী হবে না। এই জন্য রাজনীতির সংস্কারের জন্য আমরা প্রস্তাব দিয়েছি যে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত হতে হলে তাকে সার্বজনীন মানবতার প্রতিনিধিত্বশীল হতে হবে। তাই একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে যে গোষ্ঠীবাদী রাজনীতি আছে সেটাকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করতে হবে। এছাড়া আমরা আরও অনেক মৌলিক প্রস্তাব দিয়েছি, যে নাগরিকত্ব, তারা লিখেছেন বর্তমান সংবিধানের ভাষ্য হলো নাগরিকত্ব আইনগত বিষয়, আর আমরা বলেছি না, নাগরিকত্বটা স্রষ্টা রাসূলের ঘোষিত, স্রষ্টা প্রদত্ত জন্মগত মৌলিক বিষয়। যে বাংলাদেশ বা পৃথিবীর যেখানে যার জন্ম হবে, যে জনপদে, যে রাষ্ট্রে, তিনি সে রাষ্ট্রের জন্মগত নাগরিকত্ব লাভ করবেন। এভাবে নাগরিকত্ব জন্মগত, বংশগত, প্রাকৃতিক, আইনগত বিষয় নয়। হ্যাঁ, কেউ যদি অন্য রাষ্ট্রের নাগরিক হতে চায় বা এখানে এসে এখানে জন্মগত প্রাকৃতিকভাবে তিনি এখানে জন্মগ্রহণ করেন নাই, সেটাও বিশ্ব নাগরিকত্বের ভিত্তিতে তিনি আইনগতভাবে সে রাষ্ট্রের নাগরিকত্ব বর্তমান প্রেক্ষিতে পেতে পারেন। কিন্তু আমরা ইনসানিয়ত বিপ্লব মৌলিকভাবে বিশ্বাস করি যে প্রত্যেক মানুষ জন্মগতভাবে বিশ্ব নাগরিক, যদিও সেটা বর্তমান বিশ্বে কোথাও স্বীকৃত নয়, কিন্তু কোরআনুল কারীমে সেটা আছে, হাদিস শরীফে সেটা আছে, সেটা স্রষ্টার দান, কিন্তু সেটা এখন বিলুপ্ত হয়ে গেছে। তারপরও রাষ্ট্রীয় নাগরিকত্ব জন্মগত হওয়া উচিত। যেমন আমরা দেখছি বার্মা থেকে, আরাকান থেকে লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত হয়ে বাংলাদেশে এসেছেন, ঢুকেছেন, এখানে তাদের সন্তানরা হচ্ছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে না, তাদের বাচ্চারা স্কুলে ভর্তি হতে পারছে না, জীবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বর্ডারের ঊর্ধ্বে জীবন, রাষ্ট্রের ঊর্ধ্বে জীবন, সব জীবনকে রক্ষা করতে হবে যিনি যেখানে আসেন, কারণ জগৎ আল্লাহর, এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে সব মানুষের জগতে তার জীবন বিকাশের সব অধিকার, শিক্ষা থেকে শুরু করে রুটি রুজি থেকে, নিরাপত্তা থেকে, আবাস নিবাস থেকে সব অধিকার সব মানুষের আছে, এবং সেটা হিউম্যানিটি, এটা গিভেন বাই আল্লাহ অ্যান্ড হিজ বিলাভড হলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথরিটি অফ লাইফ অ্যান্ড স্ট্যান্ডার্ড অল অফ হিউম্যানিটি, সেটা এখন নাই। তো এইভাবে আমরা আরও অনেক সংস্কার দাবি জানিয়েছি, যে জাতীয় পতাকা না বলে রাষ্ট্রীয় পতাকা বলা হোক, কারণ আমরা মানুষ হিসেবে মানব জাতীয়তায় বিশ্বাসী। বস্তুবাদী জাতীয়তাবাদে বিশ্বাস করলে, রাষ্ট্রীয় জাতীয়তাবাদে বিশ্বাস করলে, ভাষাগত জাতীয়তাবাদে বিশ্বাস করলে, বা বর্ণগত বা লিঙ্গগত জাতীয়তাবাদে বিশ্বাস করলে আমরা প্রমাণ করে দিতে পারবো যে মানব জীবন অস্বীকার হয়, মানব সত্তা অস্বীকার হয়, মানব জীবন অস্বীকার হয়, এবং মানবতা বিরোধী একটা সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থা, মানবতা বিরোধী চেতনা কায়েম হয়, মানুষে বিভেদ, বৈষম্য, হিংসা, বিদ্বেষ, বিভক্তি, বিদ্বেষ তৈরি হয়, পৃথিবীটা কারাগার কষাইখানা হয়ে যায়। তাই রাষ্ট্রীয় পতাকা বলা হোক, জাতীয় পতাকা নয়, রাষ্ট্রীয় সঙ্গীত বলা হোক, জাতীয় সঙ্গীত নয়। এভাবে আমাদের সব মানুষের রাষ্ট্র অনেক হতে পারে, রাষ্ট্রীয় পতাকা শত শত হতে পারে, আমরা মানুষ এক জাতি, এমনকি ইসলামের দৃষ্টিতেও সমগ্র মুসলিম এক জাতি। আমি একটু প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে আপনাদের যতটুকু আমি বুঝতে পারছি যে বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের যেই পরিকল্পনা, পরিধি বা রাষ্ট্র, সমাজ, মানুষ নিয়ে যে পরিকল্পনা, এটি আপনারা কীভাবে বাস্তবায়ন করতে যাচ্ছেন? আপনারা কি সরাসরি এই বিশ্ব ইনসানিয়ত বিপ্লব রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছেন, না আপনারা একটা জনপ্রতিনিধি হিসেবে থেকে আপনারা এই কাজ শুরু করতে চাচ্ছেন? কিভাবে শুরু করতে চাচ্ছেন আপনারা এগুলো? ধন্যবাদ। আমরা এখানে প্রথম যেটা জরুরি প্রয়োজন, মানুষ তার নিজের জীবন বুঝা। আমরা এটা জ্ঞানের বিপ্লব, আমরা এটা আদর্শিক বিপ্লব। আমরা সব মানুষকে বস্তুবাদ থেকে, ধর্ম নামে অধর্মগুলোবাদ থেকে মুক্ত করে, ধর্মের মূল্যবোধের ভিত্তিতে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে যে বস্তুর ঊর্ধ্বে মানব সত্তা, মানুষকে বুঝা যে নিজে মানুষ, অন্যও মানুষ, কোনো নিজের অধিকারের সাথে অন্যের অধিকার স্বীকার করা, যে আমার অধিকার যেমন আমি পেতে চাইব, তেমন অন্যের অধিকারও আমি রক্ষা করব। তাই রাষ্ট্র সবার, দুনিয়া সবার যদি হয়, মানবতার রাজনীতির মাধ্যমে, মানবতার রাষ্ট্র হলেই সবার অধিকার রক্ষা হয়। মানবতার রাষ্ট্র না হলে এক গোষ্ঠীর অধিকার কায়েম হয়, অন্য গোষ্ঠীর অন্য মানুষদের অধিকারগুলো উৎখাত, ধ্বংস, রুদ্ধ,
হয়ে যায়। তো এভাবে আমাদের প্রথম কাজ সারা পৃথিবীর সব মানুষকে বোঝানো যে আজকে আমরা আমাদের মানব সত্তা হারিয়ে ফেলেছি, আমরা গোষ্ঠীবাদী। আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছেন কিনা একটু জানবো, যে এটা আপনার যে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে আপনিও এই বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের দেশের 300 আসনে নির্বাচন করে রাষ্ট্রীয় একটা ক্ষমতায় আসার এটা পরিকল্পনা আপনার রয়েছে কিনা? কারণ যে পরিকল্পনা আপনি করছেন সেগুলো কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারণের সিদ্ধান্ত। একই সাথে সংবিধান বলেন, আমাদের দেশের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিশাল পরিবর্তনের বিষয় যেগুলো আপনি বলছেন। তো এই জায়গাগুলো বাস্তবায়ন করার জন্য তো আপনার একটি যেই সুপ্রিম পাওয়ার যেটা দরকার, কারণ দেশের তো এই পরিবর্তনের জায়গাগুলো দীর্ঘদিন ধরে একটা জায়গায় চলে আসছে। সেই জায়গা থেকে এখন যদি আপনি আপনার এই বিশ্ব ইনসানিয়াতের যে পরিকল্পনা রাষ্ট্র সমাজ মানুষ নিয়ে, সেই জায়গা থেকে আপনি নির্বাচন নিয়ে কি চিন্তা করছেন, একই সাথে যে আপনাদের এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা, এটা নিয়ে কি চিন্তা করছেন? জি, অবশ্যই আমরা নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বের মাধ্যমে আমরা অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই। অর্থাৎ এটা ব্যক্তি বা দলের ক্ষমতা নয়, রাষ্ট্রকে মানবিক করা। মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মানবতা রাষ্ট্র লাগবে। আর না হলে রাষ্ট্র ক্ষমতা যদি বস্তুবাদী, জাতীয়তাবাদী অথবা ধর্মের নামে উগ্রবাদীর হাতে থাকে, তাহলে মানবাধিকার ধ্বংস হবে, মানবতা রাষ্ট্র হবে না, সব মানুষ তার অধিকার ফিরে পাবে না। তাই অবশ্যই ইনসানিয়াত বিপ্লবকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছতে হবে, সেটা জনগণের বিপ্লবের মাধ্যমে, সেটা জনগণের সমর্থনের মাধ্যমে। তাই আগামী নির্বাচনেও আমরা সব আসনে জনগণকে মানবতা রাজনীতির পক্ষে, মানবতা রাষ্ট্রের পক্ষে এককভাবে নির্বাচন করবেন। আমরা অবশ্যই এককভাবে নির্বাচন করব। আর কোনো দল, কোনো সংগঠন যদি মানবতা রাজনীতি স্বীকার করে, মানবতা রাষ্ট্র স্বীকার করে, অধর্ম, উগ্রবাদী এবং বস্তুবাদী রাজনীতির বিরুদ্ধে আমাদের সাথে একমত হয়, তাহলে আমরা তাদের সাথে জোট করতে আমাদের আপত্তি নেই। সবশেষ 2 মিনিটে একটু আপনার যারা এই বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, মানুষ আসলে এই দলের সমর্থন কেন করবে, আপনি যদি 2 মিনিটে একটু আমাদেরকে একটু বলেন। জি, নিজের জীবনকে ভালোবাসলে, নিজের অধিকার স্বাধীনতা নিরাপত্তা চাইলে, নিজের জীবনের আত্মমালিকানা, নিজের জীবনের স্বাধীনতা, নিজের বিশ্বাস আদর্শ নিয়ে চলার স্বাধীনতা, রাষ্ট্রীয় মালিকানা, যে খুন জুলুম অবিচার থেকে মুক্তি চাইলে, রাষ্ট্রের হক রুটি রুজি সবাই যদি সমানভাবে চায়, তাহলে তাকে তার নিজের স্বার্থে, তার ধর্মের স্বার্থে, রাষ্ট্র রক্ষার জন্য, মানবতা রক্ষার জন্য ইনসানিয়াত বিপ্লব করা ছাড়া কোনো বিকল্প নাই। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম ঠিকরা নিউজ বিশেষ সাক্ষাৎকারে। আপনারা শুনছিলেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাতা এবং যিনি প্রতিষ্ঠা করেছেন এবং যিনি চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত, তিনি জানাচ্ছিলেন আসলে এই সংগঠনটির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, এই সংগঠনটি আগামীতে কি করতে চাচ্ছে, রাষ্ট্রের জন্য কি করতে চাচ্ছে, সাধারণ মানুষের জন্য কি করতে চাচ্ছে। তো আজ এ পর্যন্তই, এরপরে হয়তোবা আমরা অন্য কোনো বিশেষ অতিথির সাথে যুক্ত হব।